ओए, ये 2.5 किलो के हाथ की ताकत पूरा নর্থ দেখ চুকা है, अब সাউথ भी देखेगा। আমি জানি এটা শুনতে একেবারেই বিচ্ছিরি লাগলো, বাট ফাইনালি আমি সানি দেওলের জেট মুভিটা দেখে নিয়েছি। এন্ড জেট মুভিটা আমার জবরদস্ত লাগলো নাকি বকওয়াস লাগলো সেটা নিয়ে আজ ভিডিওতে আমি কথা বলবো। তো প্রথমে যদি এই জেট মুভির স্টোরি নিয়ে আমি হালকাভাবে কথা বলি উইদাউট স্পয়লার, তাহলে রণদীপ হুড্ডা যিনি এই মুভির মেন ভিলেন, ওনার মুভির নাম হচ্ছে রানা তুঙ্গা। অ্যান্ড উনি নিজেকে রাবণ লাইট ভার্সন মনে করেন, যে কারণে উনি মটুপল্লী বলে একটা গ্রাম আছে, যে এখানে সেই গ্রামবাসীদের উপর উনি অকথ্য অত্যাচার করেন। অ্যান্ড সেই গ্রামের হঠাৎ একদিন সানি পালি চলে যায় ইডলি ধোসা সাম্বার চাটনি খেতে, আর তারপর আনফর্চুনেটলি একজন ওনার ইডলির থালাটা ফেলে দেয়। অ্যান্ড যে কারণে উনি রেগে যায় অ্যান্ড জাস্ট বলেন যে সরি বলে দিতে। অ্যান্ড তারপর সে সরি বললো কি না, সানি দেওল এইবার কি ভেঙে তাকে পেটালো, সেটা জানতে গেলে আমাকে অবভিয়াসলি এই জ্যাট মুভিটা ওয়াচ করতে হবে। তো এটাই হচ্ছে এই জ্যাট মুভির একটা বেসিক স্টোরি। অ্যান্ড এই বেসিক স্টোরিটা যদি পুরো মুভি জুড়েই থাকতো তাহলে মুভিটা হয়তো আমার আরো ভালো লাগতো, কারণ ইন্টারভেলের পর যখন মুভির ভেতর আরো ব্যাক স্টোরি অ্যাড করা হয় সেই জিনিসটা আমার ভালো লাগেনি। উপরন্তু সেটা পুরো মুভিটাকে একেবারে ভেস্তে দিচ্ছে। কেন ভেস্তে দিচ্ছে সেটা নিয়ে পরে কথা বলছি, বাট ফার্স্টে এই মুভির ভালো দিকগুলো নিয়ে কথা বলা যাক। সো ফার্স্ট যে জিনিসটা ভালো লেগেছে এই মুভির ভেতর সেটা হচ্ছে এই মুভির ভাইলেন্স। অ্যান্ড যেটার বেশিরভাগ দিকটাই আসে এই মুভির ভিলেন রণদীপ হুড্ডার তরফ থেকে। আর যারা নর্মাল অ্যাকশন দেখতে অভ্যস্ত, যারা বিশেষ ভাইলেন্স পছন্দ করে না, তাদের সেই সব সিকোয়েন্স গুলো কিন্তু খুবই ডিস্টার্বিং হতে চলেছে। সেকেন্ড জিনিসটা ভালো লেগেছে এই মুভির ভেতর সেটা হচ্ছে এই মুভির অ্যাকশন সিকোয়েন্স। অ্যান্ড বিশেষ করে সানি দেওলের অ্যাকশন সিকোয়েন্স গুলো আমার খুব ভালো লেগেছে। কারণ যখনই পাঞ্চটা মারে সানি দেওল তখন ভাই বোঝা যায় যে হ্যাঁ ভাই এটা পাওয়ারফুল ম্যান পাঞ্চ মারছে। অ্যান্ড তার পাশাপাশি যখন পাখা খুলে সানি দেওল যে অ্যাকশনটা করেছে, অ্যান্ড কখনো কখনো এখন কাঠের লকটা এখন ভেঙে নেমে পুলিশ স্টেশনে, তারপর সেটা দিয়ে যখন মেরেছে, ভাই সেসব সিনগুলো আমি ডিসক্রাইব করতে পারবো না। সেসব সিনগুলো দেখে জাস্ট এতটা মজা এসছে যে আমি পয়সা বসুল বলে দেবো। থার্ড যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মুভির ইমোশনস। মুভির তো অনেকগুলো ইমোশনাল সিকোয়েন্স আছে, কিছু কিছু ওয়ার্ক করে কিছু কিছু করে না, কখনো কখনো একটু ওভার মনে হয়ে যায়। বাট যেসব জায়গাগুলো সত্যিকার ইমোশন ওয়ার্ক করে সেসব জায়গায় তুমি একটা স্পার্ক পাবে, তোমার মধ্যে একটা রাগ আসবে, ঘৃণা আসবে। সেই সব ক্যারেক্টার গুলো এমন ভাবেই বিল্ড আপ করেছে মেকার্সরা যে তাদের দেখলে তোমার সত্যি রাগ হয়ে যাবে, অ্যান্ড তারা যখন হাসবে তুমি রেগে যাবে। তো এইসব ইমোশন গুলো তোমাকে অ্যাকচুয়ালি ট্রিগার করে দেয়। আর যে কারণে এই মুভি কিছু কিছু জায়গায় ইমোশন গুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে আর কিছু কিছু জায়গায় করে না। তারপর যদি কিছু জিনিস ভালো লেগে থাকে এই মুভির ভেতর, তো সেটা হচ্ছে পারফরমেন্স। অ্যান্ড ফার্স্টেই আমি সানি দেওলের নামটাই মেনশন করব, কারণ 20-30 বছর আগে সানি দেওল যেমন ছিলেন এখনো উনি তেমনই আছেন। ওনার এনার্জি, ওনার পাওয়ারফুল ডায়লগস তোমার পুরোপুরি ভেতর থেকে নাড়িয়ে দেবে। ইয়েস, কিচ্ছু চেঞ্জ হয়নি ভাই, জাস্ট পয়সা বসুল। যখন উনি ওই হাত তুলে বলেন ওই সরি বল, ভাই মজা চলে আসবে এসব সিনগুলো দেখে। এমন একটা সিন আছে যেখানে চলন্ত গাড়ি উনি এরকম ভাবে হাত দিয়ে ধরে আটকে দেবে, ভাই মজা চলে আসে। একটা সিন আছে পুলিশ স্টেশনের মতো লক ভেঙে সেটা দিয়ে মারবে, পাখা ভেঙে সেটা দিয়ে মারবে, মজা চলে আসে ভাই, জাস্ট পয়সা বসুল ফিল করিয়ে দেয়। অ্যান্ড পুলিশ স্টেশনের ভেতর উনি যে লম্বা চড়া ডায়লগ দেবেন সেটাও ভাই মারাত্মক লেগেছে। ইয়েস, মানে ওভারঅল সানি দেওলের পারফরমেন্স পুরোপুরি পয়সা বসুল ছিলেন মুভির ভেতর। অ্যান্ড তার পাশাপাশি এটাও লক্ষ্য করার মতো যে এই বয়সে এসে উনি যে এফোর্টস গুলো দিচ্ছেন সেটার জন্য আমার তারিফ করা উচিত। মানে এই যে সলমান খানের সিকান্দার মুভিটা ছিল, সলমান খান ক্যাজুয়ালি আসছে, এসে ডায়লগ বলছে, ক্যাজুয়ালি অ্যাকশন করছে আর বেরিয়ে যাচ্ছে। বাট সানি দেওল এই বয়সে এসে যে ধরনের এফোর্টস দিয়েছে এই মুভির ভেতর, হ্যাটস অফ ভাই। আর তারপর আমি রণদীপ হুড্ডার কথাই বলবো, অ্যান্ড হি নেলড ইট। একটা প্রপার ভিলেন কেমন হওয়া উচিত, রণদীপ হুড্ডার মতো হওয়া উচিত। অ্যান্ড তার পাশাপাশি মেকার্সরা আমাদের যেটা প্রপার ব্যাক স্টোরি দিয়েছে, আমার খুব ভালো লেগেছে যে ভিলেনকেও একটা প্রপার ব্যাক স্টোরি দেওয়া হয়েছে এই মুভির ভেতর। অ্যান্ড যে কারণে ওনার ভোকালটা আরো ভালোভাবে ফিল হয়, ভালোভাবে বেরিয়ে আসে। অ্যান্ড যদি পারফরমেন্সের কথা বলি, মারাত্মক লেভেল পারফরমেন্স ছিল, মানে সানি দেওলকে টক্কর দেওয়ার মতো পারফরমেন্স ছিল। এছাড়া সানি দেওল আশেপাশে আর কেউ নেই পারফরমেন্সের কথা বলি, বাট রণদীপ হুড্ডা, ইয়েস, যখন ওনাদের মাঝে একটা ফেস অফ হবে ঠিক ইন্টারভালের আগে, ঠিক আছে, তো ওই ফেস অফটা জবরদস্ত লেগেছে আমার। তার পাশাপাশি বিনীত সিং এর যদি কথা বলি, তাহলে ছাপার ভেতর উনি বলেছেন না যে উনি হচ্ছেন নুন, তো ইয়েস উনি অ্যাকচুয়ালি হচ্ছে নুন।
উনি যদি মুভির ভেতর না থাকেন তাহলে মুভির আসল স্বাদটাই আসে না। ওনার পারফরমেন্স এতটাই মারাত্মক ছিল মুভির ভেতর। তার পাশাপাশি রণদীপ হুডার যিনি ওয়াইফের রোলটা প্লে করেছিলেন এই মুভির ভেতর, যিনি হিরোইনটা আছে, ওনার পারফরমেন্সও খুব ভালো লেগেছে আমার এই মুভির ভেতর। আর তার পাশাপাশি এই মুভির যে টাইটেল ছিল জাট, সেটা একেবারে ডাইরেক্ট ইন্টারভেলে আসবে, সেই টাইটেলটা আমার বেশ ভালো লেগেছে। বাট এই ইন্টারভেল অবধি মুভিটা পুরোপুরি মারাত্মক লেভেলের ছিল, পয়সা বসুল ছিল। বাট ইন্টারভেলের পর মুভিটা কিছুটা লেজি হয়ে যায়, মানে কিছুটা একটু হাঁপিয়ে যায় মুভিটা। অ্যান্ড তারপর মেকার্সের জাস্ট একটাই মোটিভ ছিল, যেভাবে হোক মুভিটা আমরা শেষ করে দেবো। আর এই মুভিটা লেজি হয়ে যাওয়ার সব থেকে বড় রিজন হচ্ছে এই মুভির ভেতর যখন আরো স্টোরি অ্যাড করে দেওয়া হয় ইন্টারভেলের পর। বিশেষ করে রণদীপ হুড্ডার যে ক্যারেক্টারটা ছিল ওটা অলরেডি একটা ভালো প্রপার ব্যাক স্টোরি দেখিয়ে দেওয়া হয়েছে, বাট তারপরও মেকার্সের মনে হলো না আর একটু বিল্ড আপ দেওয়া উচিত, যে কারণে সেই জিনিসটা পুরোপুরি ভেস্তে যায়। ওকে, অ্যান্ড সেই সেম জিনিসটা সানি দেওলের সাথেও হচ্ছে। সানি দেওল একটা যদি মিস্ট্রিয়াস ক্যারেক্টার হিসেবেই রেখে দিত পুরো মুভির ভেতর, সেটা আরো ভালোভাবে ওয়ার্ক হতো, লোকে থিয়েটার থেকে বেরিয়ে সানি দেওলকে নিয়েই কথা বলতো। ওকে, বাট সানি দেওলের একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হয় যে সে কোথা থেকে আসছে, অ্যান্ড র্যান্ডম কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয় যেটা মুভির ওপর কোনো এফেক্ট তো ফেলে না, উপরন্তু মুভিটাকে আরো ডাউন করে নেয়। ওকে, তো যে কারণে সেসব সিকোয়েন্স গুলো কোনো দরকার ছিল না, সেসব স্টোরিগুলো কোনো দরকার ছিল না, উপরন্তু এমনি এমনি অ্যাড করে দেওয়া হয়েছে। এন্ড তার পাশাপাশি এই মুভির ক্লাইম্যাক্স আমার ভালো লাগেনি। ইয়েস, কারণ ইন্টারভেল অব্দি মুভিটা যে ব্যাপকভাবে চলছিল, ক্লাইম্যাক্স শেষে যখন অ্যাকচুয়ালি রণদীপ হুড্ডা আর সানি দেওয়ালের ফেস অফটা হলো, মজা শোনা হয়। কারণ রণদীপ হুড্ডাকে এতটা বিল্ড আপ দেওয়া হয়েছিল, এতটা তগড়া লেভেলের ভিলেন হিসাবে এস্টাবলিশ করেছিল, আর শেষে যখন সানি দেওয়ালের সাথে ফেস অফ হয় তখন তো ভাই ফুসকি বোম বার হয়ে যায়। ইয়েস, যে মানে ক্লাইম্যাক্সটা একেবারেই স্যাটিসফাইড হয়নি। আর উপরন্ত যেখানে সানি দেওয়ালের হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে আমরা বেশি মজা পাচ্ছিলাম, যেখানে ভাই বন্দুক ফন্দুক নিয়ে এসে মজা দেয়নি তেমন। যদি সেখানে হ্যান্ড টু হ্যান্ড হতো একবারে শুরু থেকে, তাহলে মেবি আরো মজা পেতাম, যে কারণে ক্লাইম্যাক্সটা আমাকে একেবারেই স্যাটিসফাই করেনি। বাট এই মুভিটাকে আমি সেকেন্ডারের মতো পুরোপুরি খারাপ মুভি বলবো না, কারণ ওভারঅল মুভিটা একটা ভালো ছাপি রেখে যায় আমার উপর, যে কারণে আমি মুভিটাকে দেবো 5-এর ভেতর 3.5 স্টার। আর তুমি যদি অলরেডি জাট মুভিটা দেখে থাকো, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো তোমার কেমন লেগেছে। বাকি আমি নিয়েও কথা বলেছি, সো তুমি যাও গিয়ে আমার সেই ভিডিওতে চেক আউট করতে পারো, তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।